আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বড় কোনো ঝড় আসার পূর্বে যেমন সমস্ত কিছু নীরব থাকে, তারপর হঠাৎ করে এমন ঝড় আসে যা আগে কেউ কল্পনা করেনি। রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে যেমন এমনটাই ঘটিয়েছে। ইউক্রেনের ৪০ দিনের টানা অভিযানে একের পর এক রাশিয়ার অভ্যন্তরে হামলা করা হয়েছে। রাশিয়া পাল্টা হামলা তখন করেনি। তবে বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত রাশিয়া টানা ১১ ঘন্টা ইউক্রেনের বিরুদ্ধে তার এই যুদ্ধের ইতিহাসে অন্যতম বৃহত্তম হামলা করেছে। আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের অন্যতম শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে সংগঠিত এই হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন ইউক্রেনের আহত হয়েছেন। এছাড়াও রাজধানী এবং আশেপাশের এলাকায় ১৩০টি ইউক্রেনের ভবন আংশিকভাবে নয়তো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুন তিচাকস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, বর্তমানে এই ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন ধরনের উদ্ধার কার্যক্রম চলছে এবং বিষয়টি অত্যন্ত আশঙ্কাজনক। পশ্চিমা বিশ্বের অন্যতম বড় সংবাদ মাধ্যম রয়টার্স তাদের রিপোর্টে জানিয়েছে ২০২৬ সালের শুরু থেকে কিয়েভে রাশিয়ান বাহিনী যত হামলা করেছে তার মধ্যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত টানা ১১ ঘন্টায় তারা মিসাইল এবং যে ড্রোন হামলা করেছে এটি ছিল সব থেকে বড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হামলা সম্পর্কে ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত তার বক্তব্যে নিশ্চিত করেছেন, রাশিয়া এই হামলায় প্রায় ৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ৭৪টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ইস্কান্দার এবং জিরকন মিসাইল সহ রাশিয়ার শক্তিশালী KH-101 মিসাইলও রয়েছে। এছাড়াও রাশিয়ান বাহিনী দাবি করছে এই রাতের হামলায় রাশিয়া অন্তত পক্ষে ৪৯৬টি ড্রোন ব্যবহার করেছে। তার ভাষ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো স্বাভাবিক তুলনায় বেশি উচ্চতায় উড়ে আসায় ইউক্রেনের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা প্রতিহত করতে পারেনি। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে তীব্রভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ইন্টারসেপ্ট রয়েছে তার সংকটে ভুগছে। এর কারণ হলো ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে এই ইরানের হামলা প্রতিরোধ করার জন্য মিত্র দেশ এবং তার নিজস্ব ঘাঁটিতে যুক্তরাষ্ট্র PAC-3 যে মিসাইল ইন্টারসেপ্ট রয়েছে তা ব্যবহার করেছে ব্যাপক পরিমাণে এবং সেটার ঘাটতি পূরণ করার জন্য নিজেরাই এখন উৎপাদন করে নিজেদের ঘাটতি পূরণের চেষ্টা করছে। সেখানে ইউক্রেনকে নতুন করে কোনো ধরনের সাপ্লাই দেওয়ার সুযোগ অনেকটা কম, যার জন্য কিন্তু ইউক্রেনের হাতে তেমন ইন্টারসেপ্টও নেই। বলতে পারেন অনেকটাই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার খোলা মাঠে রাশিয়া এই নজিরবিহীন হামলা অনেকটা সহজভাবেই করতে পেরেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান যুদ্ধের কারণে মোটামুটি বলতে পারেন পরোক্ষভাবে রাশিয়া প্রচণ্ডভাবে লাভবান। বিশেষ করে প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা না পাওয়ার কারণে। নতুন করে যদি ইরানের যুদ্ধ শুরু হয় তাহলে এটিও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অন্যতম স্ট্র্যাটেজিক বড় ধরনের সুবিধা দেবে। Mr. President, would you say that Ukraine is winning this war? ইউক্রেন রাশিয়া হারছে, ইউক্রেনীরা এই যুদ্ধে জিতবে এবং আমি নিশ্চিত। এবং কিন্তু জেতাটা আপনি জানেন খুবই খুবই কঠিন একটি প্রশ্ন। প্রশ্নটি যদি এমন হয় যে জেতার জন্য বহু বছর ধরে লড়াই করা নাকি আগামীকাল এই যুদ্ধ বন্ধ করা, আমাদের সমস্ত মানুষ আমি নিজেও অবশ্যই যুদ্ধ বন্ধ করা বেছে নেব। Many years to win or to stop tomorrow this war, all our people, me, of course we will choose stop the war. That's why we are asking. এই কারণেই আমরা চাচ্ছি, এই কারণেই আমরা আমাদের অংশীদারদের কাছে অনুরোধ করছি পুতিনের উপর আরো চাপ সৃষ্টি করার জন্য। এই যুদ্ধ বন্ধ করুন, কারণ সে জিতছে না, কারণ সে হারছে। দিন শেষে সে সবকিছু হারাবে, এই কারণে এটি তার নিজস্ব স্বার্থে। নিজেদের মধ্যে বলি, আমি আসলে তার স্বার্থ নিয়ে ভাবছি না, এটা হ্যাঁ ঠিক আছে। Дякую. Дуже.
দেখুন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পুরোপুরি সকল কিছু অনেকটা যেন পরিবর্তন করে দিয়েছে ইরানের যুদ্ধ। ইরানের শক্তিশালী হামলা যুক্তরাষ্ট্রের উৎপাদন ব্যবস্থা এবং তার সামরিক ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন পূর্বেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইউক্রেনকে যে অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, তার যে মূল্য রয়েছে ইউরোপের দেশগুলোকে দিতে হবে এমনটা দাবি করেন। তিনি বলেন যে এই অস্ত্রগুলো ফ্রিতে দেওয়া হবে না বা দেওয়া হয়নি, এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। সুতরাং যুদ্ধ চালিয়ে গেলে, যদি ইউক্রেন যুদ্ধ চালিয়ে যায় এবং যুক্তরাষ্ট্র থেকে সহায়তা নেয়, সেটি অবশ্যই কোনো অনুদান হবে না। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গেও দর কষাকষির মাধ্যমে বড় ধরনের ছাড় দিতে হবে এবং দেশের অভ্যন্তরীণভাবে জ্বালানি, খনিজ সম্পদ এবং ইউরোপের বিভিন্ন দেশকে এক্ষেত্রে গ্যারান্টার হিসাবে অস্ত্রের মূল্য পরিশোধের সিদ্ধান্তও নিতে হবে। সুতরাং ইউক্রেনের জন্য এখন যুদ্ধ চালিয়ে যাওয়া বা শক্তি যুদ্ধের বৃদ্ধি করে পাল্টা আরো বড় প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে নিজস্ব সক্ষমতার উপর সকল কিছু নির্ভরশীল। যদিও ইউক্রেন তার পূর্বের শক্তি থেকে অনেকটাই শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, বিভিন্ন নিজস্ব অস্ত্র তৈরি করে তাকও লাগিয়ে দিয়েছে বিশ্বকে। সুতরাং এই ক্ষেত্রে এখন ইউক্রেনের নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে যে নিজের সক্ষমতায় রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ ঠিক কতদিন চালিয়ে যাবে। দেখুন, একদিকে যখন ইউক্রেন দীর্ঘকালীন যুদ্ধ চালিয়ে যেতে চায় না, রাশিয়াকে বাধ্য করতে চায় এই যুদ্ধ শেষ করতে এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাওয়ার বিষয়গুলো জটিল হয়ে গেছে, ঠিক এমতো অবস্থায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে রাশিয়ার সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ যে লজিস্টিক সাপোর্ট রয়েছে তার অংশ হিসাবে চীনা সামরিক বাহিনী প্রশিক্ষণ দিচ্ছে। ইউক্রেনের যুদ্ধের আবহে চীন নিজেদের নিরপেক্ষ দাবি করলেও রাশিয়ার সাথে তাদের সামরিক সহযোগিতা অন্য স্তরে পৌঁছেছে বলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। ফাঁস হওয়া কিছু গোপন নথিপত্র এবং ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, গত বছর চীনে রুশ সেনাদের যে অন্তত গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তা সরাসরি অনুমোদন দিয়েছিলেন খোদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রিয়ে বেলুসোভ। গোপন এই প্রকল্পের সাথে রাশিয়া ও চীনের অন্তত 4 জন শীর্ষ জেনারেল সরাসরি জড়িত ছিলেন বলে জানা গেছে। রয়টার্সের হাতে আসা রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত গোপন নথিতে দেখা যায় 2015 সালের আগস্টে মন্ত্রী বেলুসোভ নিজেই একটি অভ্যন্তরীণ ডিক্রি আদেশ জারি করেন। সেই আদেশ অনুযায়ী রুশ সশস্ত্র বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে চীনা পিপলস লিবারেশন আর্মির সামরিক ঘাঁটিতে বিশেষ কিছু প্রশিক্ষণে পাঠানো হয়। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র বা যে কোনো যুদ্ধক্ষেত্রে কি করে শত্রুকে মোকাবেলা করতে হবে, বিশেষ করে পাহাড়ি যুদ্ধের ব্যাপক অভিজ্ঞতা থাকার কারণে চীনের এই সশস্ত্রভাবে যে প্রশিক্ষণ রয়েছে ইউক্রেনের যুদ্ধে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। এছাড়াও অনেক সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে চীনের বহু প্রযুক্তি এমন থাকতে পারে যেটি গোপনে রাশিয়া ব্যবহার করছে। তার প্রশিক্ষণের অংশ হিসেবেই রাশিয়ান সেনাদের চীনা ভূখণ্ডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কারভাবে এই পুরো ঘটনা থেকে এটি কিন্তু বার্তা দেয় যে কোনো মুহূর্তে যে কোনো বড় পদক্ষেপে রাশিয়ার পাশে গোপনে প্রত্যক্ষভাবে চীনের সহযোগিতা অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং যে কোনো লং টার্মের যুদ্ধ শুরু করা বা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সমীকরণগুলোও এখন মাঠে হাতে কলমে রাখতে হবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।